সুমনদা, প্রথমে বলবো যে আপনি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া দেখেন, মানে যে মমতা বন্দ্যোপাধ্যায় সিবি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছিলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় সিবি আনন্দের পক্ষ নিচ্ছেন। এই জায়গার মধ্যেই কিন্তু আপনি খুঁজে পাবেন কেন আনন্দ বোসকে সরিয়ে দেওয়া হলো। যদিও মুখে বলা এবং হচ্ছে যে বিশ্বনাথ দা মুখ্যমন্ত্রী বলেছিলেন যতদিন উনি রাজভবনে থাকবেন আমি রাজভবনে যাব না, তারপরে অবশ্য তিনি একাধিকবার গেছেন। আপনি সেখান থেকেই বুঝতে পারবেন যে কেন আনন্দ বোসকে সরে যেতে হলো। এবং অবশ্যই স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী অমিত শাহ মানে নির্দেশেই সরে যেতে হলো। মুখে উনি যাই বলুন, কারণ যাই দেখান। দেখুন, দুটো বিষয় খুব পরিষ্কার শেষ দিকে হয়েছিল। একটা হলো যে সন্দেশখালীর ঘটনার কনটেক্সটে যেভাবে আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির ঘটনা এসেছিল, দুবার এসেছিল, একবার দিল্লিতে আর একবার রাজভবনের। দুটোর ঘটনার পরে বারবার সিবি আনন্দ বোসের বিরুদ্ধে অভিযোগ আসছিল যে নবান্নর সাথে সখ্যতা বজায় রাখছেন, বহু ক্ষেত্রে তিনি কনভার্জেন্ট অবস্থান নিচ্ছেন এবং মুখ্যমন্ত্রীও তার অবস্থান পরিবর্তন করে রাজভবনে যাচ্ছেন। এই সখ্যতা কিন্তু দিল্লির কাছে দিনের আলোর মতন পরিষ্কার হচ্ছিল। শেষ যে জায়গাটাতে দিল্লি বুঝতে পেরেছিল যে মানে আনন্দ বোস কম্প্রোমাইজ করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে, সেটা হলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের ক্ষেত্রে একের পর এক তিনি যাদেরকে নিয়োগ করেছেন তাদেরকে বাদ দিয়ে তৃণমূল কংগ্রেসের যারা, তাদেরকে প্রাধান্য দিয়ে তিনি কিন্তু অ্যাপয়েন্টমেন্ট গুলো দিয়েছেন। বহু ক্ষেত্রে, আমি নাম নিতে পারছি না সুমনদা যেহেতু এই পেশায় আছি, বহু ক্ষেত্রে এমনকি তৃণমূল কংগ্রেসের সাথে সম্পর্কিত অফিসার তাদের লোকজনকেও তার আলাদা করে বৈঠক করে কিন্তু তাদেরকে উপাচার্য পদে বসিয়েছেন। এটা কিন্তু বিজেপির বিভিন্ন মহল থেকে এই নিয়ে কিন্তু সরব তারা দিল্লিকে বোঝানোর চেষ্টা করেছেন যে সিবি আনন্দ বোস কিন্তু কম্প্রোমাইজ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে। ফলে এইরকম অবস্থাতে এবং একই সাথে আপনি জানেন যে দিনের পর দিন আমরা দেখেছি শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা হিসাবে যখন তার সাথে সম্পর্ক তলানিতে থাকে এবং রাজভবনে যাওয়া তিনি বন্ধ করে দেন শুভেন্দু অধিকারী, দিনের পর দিন তিনি দিল্লিতে দরবার করেছেন, অমিত শাহের সাথে দরবার করেছেন এই রাজ্যপালকে সরানোর প্রশ্নে। এবং একই সাথে তখন রাজ্যের সভাপতি ছিলেন সুকান্ত মজুমদার, তিনিও কিন্তু আনন্দ সরে যাক, বা বিজেপির অনেক নেতারাই কিন্তু চাইছিলেন যে আনন্দ সরে যাক। কিন্তু সেই সময় প্রধানমন্ত্রী যেহেতু অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন, ফলে আরএসএস এর একদিকে ব্যাকআপ, আরেকদিকে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠতা। কারণ প্রধানমন্ত্রী তার মধ্যে উন্নয়নের ভাবমূর্তি দেখতে পেয়েছিলেন, বই লেখা নিয়ে প্রধানমন্ত্রী ভীষণ মুখ ছিলেন। ফলে প্রধানমন্ত্রী মানে ছায়া থাকার ফলে বা তার আশীর্বাদ থাকার ফলে তিনি কিন্তু টিকে গেলেন। বারবার অমিত শাহ চেষ্টা করেও কিন্তু সরাতে পারেননি। কিন্তু তার পরবর্তী এই সাম্প্রতিককালে এই উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে কিন্তু তার মানে ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন বিজেপির মহলের থেকে হয়েছে, আরএসএস মহল থেকেও হয়েছে। এবং এই রাজ্যপালকে রেখে যদি নির্বাচনে যায় তাহলে রাজ্যপালের যে ভাবমূর্তি তৈরি হয়েছে সেই ভাবমূর্তিটাও বিজেপির এগেনস্টে যেতে পারে। সেই রেটিংটাই কিন্তু বিজেপির তরফ থেকে যারা সার্ভের কাজ করছে তারা কিন্তু দিল্লিকে জানায় যে মানে বিশ্বনাথ, এখানে আমার ছোট্ট দুটো শব্দের একটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে আপনি একটা জায়গায় তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই একমত যে আপনি শুরুতেই বললেন অবশ্যই অমিত শাহর নির্দেশেই সরে যেতে হলো। আমার পরের প্রশ্নটা ঠিক দুটো শব্দের, ওয়াই নাও, এখন কেন? এই যে ঘটনাবলী ঘটছিল এ তো বহুদিন আগে, বহু মাস আগেই তার রাজনৈতিক ঘটনাবলী বিশ্লেষণ করে দেখা যাচ্ছে তার সরে যাওয়া স্বাভাবিক ছিল। কি করে থেকে গেলেন এবং এখন কেন? সুমনদা, এই বেশ মানে সাম্প্রতিককালে একেবারে সাম্প্রতিককালে একের পর এক মানে যে অ্যাপয়েন্টমেন্ট গুলো হয়েছে বিশ্ববিদ্যালয়ে, সেই এটা জাস্ট 1.5-2 মাস আগের ঘটনা। ফলে সাম্প্রতিককালে দ্বিতীয় যেটা, আমি ব্যক্তিগতভাবে RN রবিকে চিনি, আইপিএস অফিসার। আমি 2-3 বার মিট করবার সুযোগ পেয়েছি সেমিনারের কনটেক্সটে। দুদে অফিসার, আইপিএস অফিসার, কেন্দ্রীয় বাহিনী আসছে। ভোটে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন ওঠে, কেন্দ্রীয় বাহিনী কিভাবে মোতায়েন হবে, কেন কাজ করে না, কি কারণে কাজ করে না। হয়তো রাজ্যপাল হিসাবে রবি ডিরেক্ট ইন্টারফেয়ার করতে পারবে না, কিন্তু অন্তত কেন্দ্রীয় সরকারকে ফিডব্যাকটা রাইটলি দিতে পারবে যে কেন্দ্রীয় বাহিনী হাজারদুয়ারিতে ঘুরছে নাকি কেন্দ্রীয় বাহিনীকে ঠিক মতন মোতায়েন করা হচ্ছে। এই ফিডব্যাকটা দেওয়ার মতন চোখ মানে রবির রয়েছে, RN রবির রয়েছে। আর যে রাজ্যপাল ইতিমধ্যে কম্প্রোমাইজ করেছেন তার উপরে কিন্তু দিল্লি ভরসা রাখতে পারেনি। সুমন, আপনার মনে থাকতে পারে যে
অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ধর্নায় বসলেন রাজভবনের কাছে, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় 100 দিনের কাজের টাকা বকেয়া নিয়ে ধর্না দিয়েছিলেন। সেখানে রাজ্যপাল উপযাজক হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দূত হয়ে কিন্তু তিনি দিল্লির সাথে দরবার করেছিলেন, যেটাও কিন্তু দিল্লিতে যারা বিজেপি করেন বা কেন্দ্রীয় সরকার কিন্তু ভালো চোখে নেননি, যে রাজ্যপাল নিজে কেন এসে দূত হিসাবে অভিষেকের দূত হিসাবে ভূমিকা পালন করছে, সেটাকে কিন্তু তারা ভালো চোখে নেননি। ফলে দেখুন প্রধানমন্ত্রীর একটা আশীর্বাদ ছিল তার উপরে, সেই কারণে দীর্ঘদিন টিকে ছিল। কিন্তু দিনের পর দিন আমরা দেখেছি রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির সাথে তার সম্পর্ক অত্যন্ত শীতল ছিল। বিশেষ করে শুভেন্দু অধিকারীর আজকে জয় হয়েছে, দিনের পর দিন শুভেন্দু অধিকারী লেগেছিলেন এই আনন্দ বোসকে সরানোর প্রশ্নে, এবং শেষ পর্যন্ত আমি বলবো যে আজকে আনন্দ বোসের পদত্যাগের মধ্য দিয়ে কিন্তু শুভেন্দুর দাবি কিন্তু কার্যকারী হলো বলা যায়। শুভেন্দু কেন বারবার প্রশ্ন তুলেছেন, ওই হাতে খড়ির থেকেই তার আপত্তি ছিল। পরবর্তী সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বিভিন্ন ইস্যুতে তার সখ্যতা নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন। যখনই রাজভবনে গিয়েছিলেন, রাজভবনে গিয়ে যে ধরনের বিরোধীদের কথা শোনা হয়, সেই কথা শোনেননি বারবার, সেই অভিযোগটাও ছিল। আমাদের রাজ্যে রাজভবন অনেক সময়ই হলো বিরোধীদের কণ্ঠের জায়গা। আপনি জানেন গোপাল কৃষ্ণ গান্ধী যখন রাজভবনে ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার ছুটে যেতেন মমতা বন্দ্যোপাধ্যায় গোপাল কৃষ্ণ গান্ধীর কাছে, কারণ আমাদের রাজ্যে যারা বিরোধী দল করে তাদের দেহ আর মনের উপর শাসক দল নিয়ন্ত্রণ নেয়। ফলে রাজভবন হলো একটা গ্রিভান্সেস জায়গা, গ্রিভান্সেস রিড্রেস করবার একটা জায়গা, অর্থাৎ অভিযোগ শোনার একটা জায়গা, এবং প্রতিকার না করতে পারুক অন্ততপক্ষে মৌখিকভাবে কিছুটা প্রতিকারের উদ্যোগ তারা নেন। সেই উদ্যোগটাও কিন্তু একটা পর্যায়ে কিন্তু আনন্দ বোস নিচ্ছিলেন না, আনন্দ বোস নিচ্ছিলেন না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।